নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেটা আপনাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসতে পারে এবং অনেকটা টাকা পয়সাও সাশ্রয় করতে পারবেন। তার জন্য চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা যখন বাজার থেকে মাছ কিনে আনি, মাছ আনার পর সাধারণত আমরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে, যদি আঁশ থাকে সেটাকে ছাড়িয়ে পরিষ্কার করে আমরা ফ্রিজে তুলে রাখি এই ধরনের কন্টেনারের মধ্যে। তো বন্ধুরা, যখনই দেখবেন এই ধরনের কন্টেনারের মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই, আর নেক্সট দিন যখন সেই মাছগুলোকে বের করে রান্না করব, তখন কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়, অনেকটা ঝামেলা হয়। কি হয়, মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বরফ জমে যায়। এবার মাছগুলোর মধ্যে এতটা শক্ত হয়ে যায়, মাছগুলো বরফ জমে যায়, দেখবেন সেগুলো ব্যবহার করতে অনেকটা সময় ধরে জলে ভিজিয়ে রাখতে হয়। তাই বন্ধুরা, সেই সমস্যার মধ্যেই যদি না পড়তে হয়, তার জন্য আমি কি করব, মাছ নিয়ে নিয়েছি, মাছের মধ্যে একটু দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা, মাছের মধ্যে এইভাবে সর্ষের তেল লাগিয়ে তারপর যদি কন্টেনারের মধ্যে তুলে রাখতে পারেন, তাহলে দেখবেন মাছ কিন্তু কখনোই বরফ হবে না। মানে বরফ হয়ে যে জমে যাচ্ছে, সেই বরফটা হয়ে জমে যাবে না। আপনাদের প্রয়োজন মতো এর থেকে মাছ বের করে কিন্তু রান্নাবান্না করতে পারবেন। আমাদের প্রতিদিন রান্না করার সময় যদি বরফ হয়ে যায় মাছগুলো, সেগুলোকে জলে ভিজিয়ে রাখতে হয় 10 মিনিট ধরে, তারপর সেই বরফটা গলে তারপর রান্না করতে হয়। তো অনেকটাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো সেই সমস্যার মধ্যেই কিন্তু আর পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই ভিডিওগুলো আপনার কেমন লাগছে। তো আমি চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা যখনই গ্যাস ওভেনে রান্নাবান্না করি, গ্যাস ওভেনটা তো পরিষ্কার করি, কিন্তু এই যে নবটা আছে, মানে সুইচটা, এই জায়গাটা কিন্তু আমরা খুব একটা পরিষ্কার করি না। পুরো ওভেনটাকে আমরা পরিষ্কার করে নিই একটা শুকনো কাপড় দিয়ে অথবা সার্ফ সাবান দিয়ে, কিন্তু এই সুইচের মধ্যে অনেকটা তেল চিট পড়ে পড়ে দেখবেন নোংরা একটা আস্তরণ পড়ে যায়। তো কিভাবে পরিষ্কার করব? তো বন্ধুরা, এর জন্য এই ধরনের শক্ত যে ওষুধের খালি প্যাকেটগুলো আছে, ওষুধের খালি প্যাকেটগুলো দিয়ে এইভাবে ভেতরটা ঘষে নিলে দেখবেন এর মধ্যে যতটা নোংরা জমে আছে, তেল চিট আটকে আটকে যে নোংরাগুলো আছে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে নিচে পড়তে শুরু করবে। আমি যেহেতু এটাকে প্রায় দিন পরিষ্কার করি, তার জন্য আমার এখানে কিন্তু খুব একটা নোংরা নেই। কিন্তু অনেকের দেখবে গ্যাস ওভেনের এই সুইচের এখানে প্রচুর তেলচিট পড়ে থাকে, কারণ সব জায়গা আমরা পরিষ্কার করলেও এই জায়গাটা পরিষ্কার আমরা করতে পারি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিচেই কিন্তু অনেকটা নোংরা অলরেডি পড়েই গেছে। তো এইভাবে একটু পরিষ্কার করে নিলে আপনাদের সুইচটা কিন্তু জাম হবে না। আবার দেখবেন এই তেলচিট পড়ে পড়ে নোংরা যখনই হয়ে যায় না, তখনই কিন্তু এর মধ্যে জাম হতে শুরু করে। সুইচটা আমরা যতই উপর নিচে ঘুরাই না কেন, সেই সুইচটা কিন্তু ভালোভাবে ঘুরতে চায় না। তো তখন অনেকটাই প্রবলেম হয় আমাদের এই গ্যাস অন অফ করার জন্য। তো সেই সমস্ত সমস্যার মধ্যে যখনই দেখবেন পড়ছেন, এই ধরনের ওষুধের খালি প্যাকেট দিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। তারপর একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলেই দেখবেন একেবারে পরিষ্কার চকচক হয়ে গেছে, কোনো নোংরা নেই। আপনারা হয়তো ভাবছেন চাকু দিয়েও পরিষ্কার করলে হয়ে যায়, কিন্তু বন্ধুরা, চাকু দিয়ে যদি পরিষ্কার করেন না, তাহলে এই গ্যাস ওভেনের গায়ে না একটা মানে দাগ পড়ে যায়। তো সেই দাগ হয়ে গেলে কারোরই সেই গ্যাস ওভেনটা ব্যবহার করতে আর ভালো লাগবে না। তাই এখানে চাকু না দিয়ে আমরা কিন্তু এখানে ওষুধের যে খালি প্যাকেটগুলো, শক্ত প্যাকেটগুলো, এগুলো দিয়েই এই ওভেনের এই সমস্যা থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যেতে পারি। কিছু না বন্ধুরা, এইভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে দেখবেন গ্যাস কখনো, মানে এই যে সুইচগুলো জাম হবে না। জাম না হলে আমাদের রান্নাবান্না করতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা দেখবেন যখন বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, তখন আমরা গ্যাস ওভেনটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেই যাই। রাখার পরও দেখবেন আমাদের বাড়ি যখন আসি, মানে বাইরে ঘুরতে গেলাম কিছুদিনের জন্য, 1 সপ্তাহের জন্যও যদি যাই, বাড়ি এসে গ্যাস ওভেনটা ভালো জ্বলে না, প্রচুর নোংরা পড়ে যায়, কারণ টিকটিকি আরশোলা এর মধ্যে দিয়ে ঘোরাঘুরি করে। তো এই সমস্ত কারণে পুরো নোংরা হয়ে থাকে। তো আমরা কিভাবে এই গ্যাস ওভেনের সমস্যা থেকে রেহাই পাবো? এই ধরনের, দেখতেই পাচ্ছেন এই ধরনের যে পেপারগুলো আছে, স্পঞ্জের যে পেপার, এই পেপারগুলো কিন্তু অনেক সময় দেখবেন সুইচ বোর্ড কিনলে তার মধ্যে কিন্তু এই ধরনের পেপারগুলো থাকে।
তো পন্সের এই ধরনের যে পেপারগুলো আমাদের বাড়িতে যখনই আসে আমরা কিন্তু এইগুলোকে ফেলি না, কখনো এগুলোকে আমরা গুছিয়ে রেখে দিই। গুছিয়ে রাখলেই দেখবেন অনেকটা কিন্তু এই ধরনের কাজে আসতে পারে। তো আমরা এটাকে কি করব, এখন এটাকে কাঁচি দিয়ে দু সাইড ভালো করে কেটে নেব। বন্ধুরা, কাঁচি দিয়ে যদি আমরা দুটো সাইড কেটে নিতে পারি তাহলে দেখবেন গ্যাস ওভেনের মধ্যে কি করে এই পেপারগুলো আমি ব্যবহার করছি। যখনই বাইরে আমরা ঘুরতে যাব তখনই কিন্তু এই ধরনের কোনো পেপার হোক, কোনো সুতির কাপড় হোক, কি করব আমরা, যে বার্নারের যে সাইডটা এইখানে কিন্তু ধুলো ময়লা নোংরা পড়ে পড়ে জাম হয়ে যায়। তো সেই যখনই জাম হয়ে যায় তখন কিন্তু গ্যাসটা ভালো জ্বলে না, আমাদের গ্যাসের খরচাটা কিন্তু বেশি হয়ে যায়। তাই এই ধরনের পেপার দিয়ে আমরা কিন্তু এই যে বার্নারের এই জায়গাটা এইভাবে আমরা ভালো করে ঢেকে তারপর আমরা যাব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পেপারটা দিয়ে এইভাবে কিন্তু আমাদের বার্নারের উপরে এখানে ঢেকে দিচ্ছি। এবার আপনারা যদি মনে করেন এইভাবে একটা একটা দিয়ে যাবেন না, সেক্ষেত্রে আরও ভালোভাবে ঢাকার জন্য কিন্তু এই ধরনের যে পেপারগুলো আছে, মানে পন্সের যে পেপারটা, এগুলো দিয়ে দুটো দিয়ে একসঙ্গে কিন্তু কভার করতে পারবেন, তাহলে আরও কাজটা ভালো হবে। তো আপনাদের কাছে যদি 4 পিস এরকম পেপার থাকে সেক্ষেত্রে এইভাবে সামনের দিক, এই সাইডের দিক, এইভাবে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে গেলে এর মধ্যে কিন্তু কোনো ধুলো ময়লা কিছুই যাবে না। তো এইভাবে যদি দুটোর থেকে 4টে থাকে তাহলে দুটো বার্নার ভালো করে রেখে দিতে পারবেন, কম থাকলে একটা একটা দিলেই হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, অনেক সময় আমাদের বেড কভার খারাপ হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন বালিশের কভারগুলো কিন্তু থেকেই যায়। তো আমরা একরকম বালিশের কভার, একরকম বেড কভার এরকম কিন্তু কেউই পাততে পছন্দ করি না। তার জন্য আমরা কিন্তু যখনই আমাদের বালিশের কভারটা থেকে যায়, মানে বেড কভারটা ছিঁড়ে গেল, সেই বালিশের কভারগুলো দিয়েও আমরা অনেকটা কাজ করতে পারি। কি কাজ করব? আমাদের দেখবেন বাড়িতে কি হয় যে হ্যাঙ্গারগুলো আছে, সেই হ্যাঙ্গারগুলো দিয়ে আমরা এমন একটা অর্গানাইজার তৈরি করব যেটা কিন্তু আমাদের অনেকটা কাজে আসতে পারে। আমি এখানে হ্যাঙ্গার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো রাবার। তো দুটো রাবার এইভাবে হ্যাঙ্গারটাকে বালিশের কভারের মধ্যে ভরে দিচ্ছি। ভরে যে কোনো মানে দুটো মাথায় যে দুটো সাইড আছে, দুটো সাইডেই আমরা একটা দড়ি দিয়ে বেঁধে দিতে পারি, আর তা যদি না হয় তাহলে এইভাবে রাবার দিয়েও এটাকে আটকে দিতে পারি। তো আমি কিভাবে কাজটা করছি কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার ভিডিওগুলো কিভাবে আমি করছি। দুটো সাইডে কিন্তু রাবার দিয়ে এইভাবে আটকে দিলাম। আটকে দিলে এটাকে আমরা কি কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই। এটাকে আমরা যে কোনো একটা দেওয়ালে এটা আমরা হ্যাং করে রেখে দেব। রাখার পর এটা কিন্তু একটা ব্যাগ তৈরি হয়ে গেল, ব্যাগের মতো হয়ে গেল। এটার মধ্যে কিন্তু অনেকটাই জায়গা আছে, যেহেতু আমাদের বেড কভারগুলো মানে বালিশের কভারগুলো অনেকটা বড় হয়, এই জন্য এটা কিন্তু বড় একটা ব্যাগ আমাদের তৈরি হলো। দেখবেন বাড়িতে ছোট ছোট অনেক জামা কাপড় থাকে, বাচ্চা থাকলে অনেক অনেক জামা কাপড় হয়, সেগুলো প্রতিদিন তো আমরা যদি প্রতিদিন জামা কাপড় নাও কাচতে ইচ্ছা করে কোথাও একটা রেখে দিই, রাখলে সেই জায়গাটা দেখতে অগোছালো লাগে, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তাই এরকম একটা বালিশের কভার দিয়ে আমরা একটা ব্যাগ তৈরি করে তার মধ্যে যদি যে সমস্ত জামা কাপড় 2-3 দিন বাদে বাদে কাচবো, 2 দিন বাদে কাচবো, একটা জায়গায় যদি এইভাবে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা অর্গানাইজ লাগবে আমাদের ঘরটা, একদম অগোছালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ব্যাগের মধ্যে অনেকটা জায়গা আছে, এর মধ্যে এখনও আমরা অনেক জামা কাপড় রাখতে পারবো। যেদিন কাচবো মনে করব সেদিন বের করে তারপর এখান থেকে কেচে নিতে হবে, তাহলে আমাদের ঘরটা কিন্তু অনেকটা ভালো দেখাবে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। বন্ধুরা দেখবেন আমরা রান্নাবান্না করি যখন রান্নাঘরে, এই তেলচিট যখন ওড়ে না, সেই তেলচিট স্ল্যাবের মধ্যে প্রচুর পরিমাণে পড়ে, দেওয়ালে পড়ে। এবার স্ল্যাবটা তো পরিষ্কার করি, কিন্তু এই যে কর্নারের যে জায়গাগুলো, সেই কর্নারের জায়গাটা কিন্তু আমাদের খুব মানে ডিপ ক্লিনিং করতে পারি না, মানে করি না, উপর পরিষ্কার করে নিই। কিন্তু এইভাবে পরিষ্কার না করতে করতে তেলচিট পড়তে পড়তে এই কর্নারগুলো প্রচুর খারাপ অবস্থা হয়ে যায়। তাই আমরা কিভাবে এই কর্নারগুলোকে পরিষ্কার করব, নিয়েছি এখানে একটা চিরুনি। তো বন্ধুরা চিরুনির সাহায্যেই কিন্তু এই কর্নারগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো। এখানে একটা চিরুনি নিয়েছি, আর চিরুনির মধ্যে দেখবেন চিরুনি যেহেতু লম্বা অনেকটা জায়গা অল্প সময়ের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। আর নিয়ে নেবো এখানে একটা মোজা। তো মোজার মধ্যে চিরুনিটাকে আমরা পরিয়ে নেব। এবার মোজার মধ্যে আমরা কেন চিরুনিটা পরাচ্ছি আর কি কাজে লাগাবো এটা চলেন আগে দেখে নিই। চিরুনিটা আমি এর মধ্যে ঢুকিয়ে তারপর একটা রাবার নিয়ে নেবো। রাবারের সাহায্যে চিরুনিটার মধ্যে এই যে মোজাটা পরিয়ে নিলাম, মোজাটাকে একটা সাইডে খুব শক্তভাবে আটকে দিতে হবে। বন্ধুরা যদি এইভাবে রাবারটা না দিই না তাহলে মোজাটা খুলে আসবে, আমরা যে কাজের জন্য মোজাটাকে পরাচ্ছি চিরুনির মধ্যে সেটাই কিন্তু আমাদের কাজটা হবে না। একটা রাবার নিয়ে এইভাবে মাথার দিকে আমি গার্ডার দিয়ে দিলাম।
দেওয়ার পর এই যে চিরুনির মধ্যে আমি এই যে মোজাটা পরিয়েছি, চিরুনির যে দাঁতের পাশটা আছে সেই ধারালো পাশের মধ্যে কিন্তু আমাদের হারপিক দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই যে হারপিকটা আমরা কেন দিচ্ছি, হারপিক কিন্তু ক্লিনিংয়ের জন্য তো ভীষণ উপকারী আমরা জানি। আর এই ধরনের হারপিক কিন্তু রান্নাঘরে আমার এক্সট্রা করে রাখা থাকে এই সমস্ত টিপস করার জন্য। এটা কিন্তু টয়লেটের হারপিক না। তো আমি এই হারপিকটা একটু সাইডে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে মোজাটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন, সামান্য, একদম বেশি জল দেবেন না, তাহলে কিন্তু কাজটা ভালো হবে না। এবার এই যে একটু হারপিক দিয়ে নিলাম, হারপিক দিয়ে রান্নাঘরের স্ল্যাপের মধ্যে যে কর্নারগুলো আছে, কর্নারের মধ্যে প্রচুর নোংরা পড়ে আছে, তেল চিট পড়ে পড়ে এতটা বাজে অবস্থা হয়েছে, সেই সমস্ত জায়গার মধ্যে আমরা যদি এরকম কোনা করে, যেহেতু কোনা চিরুনি দিলে না এই কর্নারের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে, এবার সুন্দরভাবে এখানে পরিষ্কারও করবে। আর হারপিক তো এই সমস্ত জেদি দাগ তোলার জন্য ভীষণ উপকারী, তাই কর্নারের মধ্যে কিন্তু তেলচিট পড়ে পড়ে খুব জেদি নোংরা শক্ত দাগ হয়ে গেছে, যেটা অনেক ডলা মোছা করলেও কিন্তু উঠতে চায় না। শুধু যে এই জায়গাটা ডলবো তা না, অনেক সময় দেখবেন আমাদের গ্যাসের পেছনের দিকটাও কিন্তু প্রচুর তেলচিট পড়ে, নোংরা পড়ে। আমরা চারিদিকে পরিষ্কার করলেও, দেওয়ালটাও পরিষ্কার করলে এই যে পেছনের কর্নারের দিকটা কিন্তু পরিষ্কার করি না। তাই এভাবে চিরুনির মধ্যে মোজা পরিয়ে একটু হারপিক দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের স্ল্যাপের এই কর্নার যেগুলো অনেকটা অপরিষ্কার হয়ে আছে তেলচিট পড়ে পড়ে, সেই সমস্ত জায়গা আর অপরিষ্কার থাকবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এখানে ডলা হয়ে গেছে। এইবার মোজাটাকে খুলে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একটু জল দিয়ে জায়গাটাও মুছে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের এই কর্নারটা প্রথমে যতটা অপরিষ্কার ছিল সেই অপরিষ্কারটা কিন্তু আর নেই। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাথরুমের মধ্যেও যে টাইসের পাশে যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলো এইভাবে মোজা চিরুনির সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে।